প্রথম কথা হচ্ছে যে আমরা আজকে যে অধ্যায়টা পড়ব এটার বিষয়ে প্রথম যে জিনিসটা বলতে হয় যে आतंक का दूसरा नाम है जीवाश्म बाबू भैया। ठीक है, মানে তোমার 9-10 বলো বা ইন্টারমিডিয়েট বলো এই জায়গায় স্টুডেন্টরা সবথেকে যে অধ্যায়টাকে ভয় পায় সেটা হচ্ছে কি এই 11 নম্বর অধ্যায় খনিজ সম্পদ বা জীবাশ্ম, যেটাকে আমরা একদম সহজ ভাষায় যদি বলি এটা বলে কি জৈব রসায়ন। ঠিক আছে কি না? তো জৈব রসায়নের অনেকগুলা পার্ট আছে, তো আমাদের যেটা প্রথমে বেসিক জানতে হবে সেই বেসিক জিনিসটা আমরা আগে পড়বো, বাকি বইয়ের পর আমরা পরে পড়বো। ঠিক আছে, তো এই বেসিকের মধ্যে যে টপিকটা আছে তার নাম হচ্ছে হাইড্রোকার্বন। কি নাম? হাইড্রোকার্বন। কথা কি বুঝতে পারছি? এটার নাম আমরা কি বলবো? হাইড্রোকার্বন। এটা হাইড্রোকার্বন এবং এদের নামকরণ, যেটাকে আমরা লোকাল ভাষায় বলি জৈব যৌগের নামকরণ, এটা আগে পড়বো। ঠিক আছে, তারপরে আমরা বই রিডিং পড়বো, প্লাস প্রস্তুতি মস্তুতি যা আছে সবকিছুই পড়বো। এখন তোমরা বলো তো ছোটবেলা থেকে পড়ে আসতে জৈব যৌগ কাকে বলে, সরি হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন কাকে বলে বলো তো? হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রো শব্দটা হচ্ছে কোথায়? হাইড্রোজেন। আর কার্বন তো কার্বনই, তাই না? তার মানে আমরা বলতে পারি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা কি বলতেছি? হাইড্রোকার্বন। তাহলে কি বললাম? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে আমরা কি বলবো? হাইড্রোকার্বন বলে। কি? হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, এখন দেখো এই যে হাইড্রোকার্বনটা আছে, তাহলে আমরা যদি বলি একটা কার্বন তার কয়টা হাত? 60টা হাত। কয়টা হাত? কারণ আমরা জানি কার্বনের যোজনী কত? 60। তাহলে একটা কার্বন যদি আমি দেখি এখানে আমরা কি বাকি হাতগুলোতে কাকে বসাবো? হাইড্রোজেন। তাই এখন কোশ্চিন হলো এখানে কি হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল বসতে পারে কি পারে না? কোশ্চিন কি বললাম যে আমরা হাইড্রোকার্বন বললাম, এই যে একটা হাইড্রোকার্বন লিখছি যেখানে কার্বন এবং কি দ্বারা গঠিত? হাইড্রোজেন দ্বারা গঠিত। এক্ষেত্রে কি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো যৌগ এখানে বসতে পারে কি না? অবশ্যই পারে। যেমন ধরো নাইট্রোজেন, তারপরে হ্যালোজেন, ফসফরাস, সালফার, এরকম অনেক যৌগ এখানে কি হইতে পারে? বসতে পারে। ঠিক আছে, তার মানে আমরা মেইনলি যদিও পড়ছি যৌগটার নাম কি? হাইড্রোকার্বন। তারপরে মনে রাখবা যে কার্বন হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন, এক্স তে কি বুঝাইছি? হ্যালোজেন, পিতে ফসফরাস, এস তে কি? সালফার বসতে পারে। এখন কোশ্চেন হইল যে যে এই যে হাইড্রোকার্বনগুলো আমরা পড়তেছি, ঠিক আছে, এগুলোর প্রকারভেদ পড়ার আগে আমরা আরেকটা লাইন পড়বো যার নাম হচ্ছে জৈব যৌগ। কি পড়বো? জৈব যৌগ। মানে হাইড্রোকার্বন আর জৈব যৌগ মোটামুটি প্রায় সমানুপাতিক কথাবার্তা। ঠিক আছে, জৈব যৌগ কাকে বলা হয়? আজকে থেকে অনেক দিন আগের বিজ্ঞানীরা মনে করত জৈব মানে জীব, জীব থেকে যেসব যৌগের সৃষ্টি তারাই হচ্ছে কি? জৈব যৌগ। তখনকার দিনে ধারণা ছিল কি জৈব যৌগ বা এই হাইড্রোকার্বনগুলা শুধুমাত্র কই থেকে পাওয়া যায়? জীব থেকে পাওয়া যায়। পরবর্তীতে একজন বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার তিনি কি করলেন? অ্যামোনিয়াম সায়ানেট থেকে, অ্যামোনিয়াম, ঠিক আছে, কি অ্যামোনিয়াম সায়ানেট নিয়ে কাজ করতেছিল। তিনি জানেও না যে তিনি কি করতেছে আসলে, তো উনি এখান থেকে অন্য কিছু একটা উৎপাদন করতে চাইছিল, কিন্তু এখান থেকে আচমকা উৎপাদন হয়ে গেছে ইউরিয়া। কি উৎপন্ন হয়েছে? আর অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ আর ইউরিয়া একটা কি? জৈব যৌগ। তাহলে আগে ধারণা কি ছিল? জৈব যৌগগুলো শুধুমাত্র কি থেকে পাওয়া যায়? জীব থেকে পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে ফ্রেডরিক ভোলার কি করে দেখাইলেন যে না, অজৈব যৌগ থেকেও কি পাওয়া যায়? জৈব যৌগ পাওয়া যায়। ঠিক আছে, এখন আমরা যদি দেখি পৃথিবীতে এই অজৈব যৌগের সংখ্যা মাত্র 2 লাখ বা তার কাছাকাছি। ঠিক আছে, আর পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 80 লক্ষাধিক। কি বলছি? 80 লক্ষের বেশি। এখন যদি আমি তোমাকে বলি যে কেন পৃথিবীতে অজৈব যৌগের সংখ্যা কম আর জৈব যৌগের সংখ্যা বেশি, ঠিক আছে, এগুলা ভালো করে বুঝতে হবে। কেন? নাহলে কিন্তু মাথা কাজ করতো না। একদম বেসিক থেকে পড়াচ্ছি। তাহলে আমি প্রথম থেকে বললাম জৈব যৌগ, হাইড্রোকার্বন প্রায় সেম জিনিস। জৈব যৌগ খালি কেন বলাইছে? আগের দিনে বলা হইতো এদেরকে জৈব যৌগ। কেন? কারণ এই সকল যৌগ শুধুমাত্র কই থেকে পাওয়া যাইতো? জীব থেকে। পরবর্তী একজন বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার তিনি প্রমাণ করলেন যে না,
জৈব যৌগ শুধুমাত্র যে খালি জীব থেকেই পাওয়া যায় এমনটা না, আমরা আলাদাভাবে কৃত্রিমভাবেও কি করতে পারি, এটাকে বানাইতে পারবো। ঠিক আছে, এখন পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কত বললাম? 80 লক্ষাধিক, মানে কি 80 লক্ষের বেশি। অন্যদিকে অজৈব যৌগের সংখ্যা মাত্র কত? 2 লাখ। তাহলে এখন যদি প্রশ্ন করি আমি যে কেন পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বেশি, এই জন্য একটা টপিক লিখো তোমরা, নাম তার জৈব যৌগের প্রাচুর্যতা। জৈব যৌগের প্রাচুর্যতা। ঠিক আছে, জৈব যৌগের প্রাচুর্যতা। এখন জৈব যৌগের প্রাচুর্যতা বলতে কি বললাম, কেন এত পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি? তার 1 নাম্বার যে পয়েন্ট আছে সেটার নাম ক্যাটিনেশন। কি? ক্যাটিনেশন। ক্যাটিনেশন। তাহলে এখন আমার প্রশ্ন হইল ক্যাটিনেশন জিনিসটা কি? তাহলে দেখো, আমরা যেমন, তোমরা কেউ মালা বানাইতে দেখছো নি? মালা, রেসপন্স করো, সমস্যা নাই। মালা বানাইতে দেখছো না? আমরা একটা সুতার মধ্যে একটা পুঁতি, একটার পুঁতি আরেকটা পুঁতি ঢুকাই ঢুকে একটা বড় মালা তৈরি করি। অথবা তোমরা শিকল বানাইতে দেখছো, লোহার শিকল, এরকম করে একটা লোহার অংশ থাকে, এটার ভিতরে আরেকটা ঢুকাই দেয়, এবার আরেকটা ঢুকাই দিয়ে একটা কি বড় একটা কি করা হয়, শিকল বানানো হয়। ঠিক এরকম কার্বন যে পরমাণুটা আছে, এই কার্বন পরমাণু একটা বিশেষ ধর্ম হচ্ছে কি, সে নিজেদের মধ্যে যুক্ত হয়ে, কি বলছি, কার্বন পরমাণু কয়টা যোজনী ছিল? 4। এই কার্বন পরমাণু নিজেদের মধ্যে এক বন্ধন অথবা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন, যেই বন্ধনে হোক না কেন, নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা বড় চেইন তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? চেইন। আর এই চেইন তৈরি করার ক্ষমতাটাকেই বলতেছি আমরা কি, ক্যাটিনেশন। কথা কি বুঝতে পারছি? তাহলে আমি আবার বুঝাচ্ছি যে কার্বন পরমাণু সমূহ নিজেদের মধ্যে যুক্ত হয়ে বড় আকারের চেইন বা শিকল অণু গঠন করার যে ধর্ম, সেই ধর্মটাকে আমরা কি বলতেছি? তাহলে লেখো, কার্বন পরমাণুর নিজেদের মধ্যে যুক্ত হয়ে ধরু বড় শিকল অণু গঠনের ধর্মকে বা প্রবণতাকে আমরা কি বলবো? কি বলা রে? ক্যাটিনেশন। আসলে এখানে ক্যাটিনেশনের সংজ্ঞাটা যদি আমি বলি, মূলত যে কোনো পরমাণু এরকম হতে পারে, তবে কার্বন এই ধর্মটা কি দেখায়? বেশি দেখায়। যে কোনো একটা পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে, কার্বন না লিখে তুমি এরকম লিখো, কোনো একটা পরমাণু, কার্বনটা তুমি নাও লিখতে পারো, কোনো পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা কি বড় শিকল অনুগঠনের কি থাকে, ধর্ম বা প্রবণতা আছে, এই ধর্মটাকে আমরা কি বলতেছি? ক্যাটিনেশন। এখন আমি যদি তোমাকে দেখাই, দেখো তো, একটা কার্বন রাখছি, এর 4 হাতে আমি কি দিলাম? সাইডটা কি দিলাম রে? হাইড্রোজেন দিলাম। তাহলে এটা একটা অণু হইল। যদি আমি 2টা কার্বন আঁকি, 1 2, তাহলে বলো, এক হাত দিয়ে সে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের এক হাত দিয়ে সে এই কার্বনের সাথে যুক্ত, তাহলে বাকি কয়টা করে হাত আছে? 3টা। 1 2 3, 1 2 3। আর যেহেতু আমরা এটার নাম বলছিলাম কি, হাইড্রোকার্বন, তাহলে বাকি হাতগুলো কি দ্বারা পূর্ণ হবে? হাইড্রোজেন। তাহলে এখানে একটা নতুন যৌগ তৈরি হইলো না? এটার পরিবর্তে আমরা লিখতে পারি CH4, যার নাম হচ্ছে কি রে? মিথেন। তার নাম কেন মিথেন হয়েছে, এটারও যুক্তি আছে। কথাটা বুঝতে পারছি? টেনশন নিবা না, সব হবে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? CH3 লেখা যায়। তাহলে এই কার্বনের সাথে ওই কার্বন একটা বন্ড দ্বারা যুক্ত আছে, আর এটার সাথে আমরা কি লিখতে পারি? CH3। এটার নাম হয়েছে কি রে? ইথেন। এই পর্যন্ত মাথায় ঢুকছে? তাহলে যদি আমি 3 কার্বন বিশিষ্ট নেই, তাহলে একটা নতুন যৌগ, 4 কার্বন বিশিষ্ট নিলে আরেকটা যৌগ, মানে আমি একটা করে কার্বনের সংখ্যা বাড়াবো, একটা করে কি যৌগের সংখ্যা বাড়বে। তাহলে এই কারণে কিন্তু সব থেকে বেশি জৈব যৌগ পাওয়া যায়। একটা কার্বন হলে একটা যৌগ, 2টা হলে আরেকটা, 3টা হলে আরেকটা, 4টা হলে আরেকটা, 5টা হলে কি, আমি যদি 1 কোটি দেই, ওইটাও একটা কি রে? যৌগ। কথা কি বুঝতে পারছি? মানে আমি এখানে 80 লক্ষাধিক বলছি, আমি চাইলে এখানে কি ইনফিনিটি পর্যন্ত কি করতে পারবো? বাড়াইতে পারবো, যদি আমার সক্ষমতা থাকে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে 1 নাম্বার ধর্মটা গেল ক্যাটিনেশন। তাহলে আমরা আবার বলতেছি, ক্যাটিনেশন কি? যে কোনো একটা পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে যখন বড় একটা শিকল অনুগঠন করার প্রবণতা থাকে, সেই প্রবণতাটাকে আমরা কি বলতেছি? ক্যাটিনেশন। ক্লিয়ার? বলো, কথা ক্লিয়ার? তাহলে আমরা যদি এখানে 3 কার্বন বানাই, ধরো আমি একটু কালার দেই, ধরো কি দিলাম? 1 2 3। তাহলে আমি কিভাবে করবো বলো তো? এই প্রতিটা হাতে, এই কার্বনে কয়টা হাত পূর্ণ? একটা, 3টা হাত খালি।
এখন এই কার্বনে কয়টা হাত পূর্ণ? দুইটা। কেন? এদিকে একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে কয়টা হাত খালি? দুইটা হাত খালি। এই কার্বনে কয়টা হাত খালি? তিনটা। প্রতিটা খালি হাতে আমরা কি দিব? এইচ দিব। কি দিব? এইচ দিব। তাহলে এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি না, CH3 বন্ড। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? CH2। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? CH। এটা একটা নতুন যৌগ। 4 কার্বন বানাইলে আরেকটা নতুন যৌগ, 5 কার্বন বানাইলে আরেকটা নতুন যৌগ। তাহলে বুঝছো তো ক্যাটিনেশন ধর্ম, এটা হলো একটা। এইবার আসো আমরা 2 নাম্বার আসবো, সমানুতা। 2 নাম্বার কারণটা আছে কি? সমানুতা। 2 নাম্বার কারণটা আছে কি? জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? সমানুতা। এখন প্রথমে আসো সমানুতা কি পড়ছো আগে। সমানু কাকে বলে? হ্যাঁ, কাকে বলে? আইসোমার। বুঝলাম, কিন্তু কাকে বলে জিনিসটা? যখন দুটি পরমাণুর আণবিক ভর একই থাকে কিন্তু গাঠনিক সংকেত কি হয়? ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলা হয়? সমান। আমি যদি তোমাকে এইভাবে বলি যে দুটি পরমাণুর কিরে আণবিক ভর কি থাকবে? সমান, কিন্তু গাঠনিক সংকেত কি রে? গাঠনিক সংকেত কি? ভিন্ন। তখন এই পরমাণু দুটিকে পরস্পরে বা অণু দুটিকে পরস্পরের কি রে? পরমাণু কেন লিখছি? অণু হবে। দুটি অণুর আণবিক ভর যখন কি হবে? সমান, কিন্তু গাঠনিক সংকেত কি হবে? ভিন্ন, তখন তাদেরকে পরস্পর আমরা কি বলবো? সমাণু বলবো। আর তাদের ভিতরে যে ধর্মটা থাকবে সেই ধর্মটাকেই বলতেছি আমরা কি? সমানুতা। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো আমি জাস্ট লিখতেছি, তোমরা এগুলা বুঝবা না যে এটার নাম কেন এটা হইল। হ্যাঁ, CH2 CHOH CH2 CH3, এটা একটা যৌগ। এই তাকাও বোর্ডের দিকে, এটা একটা কি? যৌগ। এটার নাম হচ্ছে 1 2 3 4 5 6, এটার নাম হচ্ছে কি? 3 হেক্সানল অথবা হেক্সানল 3। কেন এটার নাম হেক্সানল 3 হইছে এটা তোমার এখন জানার দরকার নাই, শিখাবো। ঠিক আছে কিনা? শিখাবো। তাহলে দেখো তো তুমি এখানে হেক্সানল 3 আণবিক ভর যদি বা আণবিক সংকেত আমি দেখি, কার্বন আছে কয়টা? 1 2 3 4 5 6। কার্বন কত রে? 6। হাইড্রোজেন কয়টা আছে? 3 2 5 2 7 8 9 10 11 11 আর 3 যোগ করলে কত হবে রে? 14। H 14। অক্সিজেন কয়টা আছে? একটা। কথা কি বুঝতে পারছি আমি? এখন তো আমি সেম যৌগটাই আমি একটু জাস্ট কপি করে নিলাম। আমি আরেকটা কাম করলাম, সেটা হচ্ছে কি? এই ওএইচটাকে এখানে না দিয়ে এইখানে দিলাম। তাহলে দেখো তো এখানে CH2 হবে আর এখানে CH থাকবে। বলো তো এর নাম হচ্ছে হেক্সানল 2। হেক্সানল 2। তুমি তার যদি গাঠনিক মানে কি আণবিক সংকেত দেখো, সেম না? C16 H কত রে? 14 ও। আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত কি? ভিন্ন। কেন বলো তো? আগের যে আমরা দেখছি কত নাম্বার কার্বনে ছিল ওএইচটা? 3 নাম্বার কার্বনে। এইবারে ওএইচটা কয় নাম্বার কার্বনে গেছে? 2 নাম্বার কার্বনে। জিনিস কি সেম না? কিন্তু জাস্ট খালি কি ওএইচ এর কি হচ্ছে? অবস্থান পরিবর্তন হচ্ছে, মানে কি গঠনগত একটা পরিবর্তন আসছে। কারণ এইটা একটা নতুন যৌগ, এটা একটা আলাদা যৌগ। তাহলে আমি যদি এই ওএইচটাকে সরায় এখানে নিয়ে যাই, তাহলে আমি আরেকটা নতুন যৌগ পাবো। কথাটা বুঝতে পারছি? তাহলে এই ধরনের কি হলো? সমানুতার জন্য কিন্তু আমরা একাধিক কি পাচ্ছি? যৌগ বানাইতে পারি। মানে কি সমাণুর সংখ্যা যত বাড়বে জৈব যৌগের সংখ্যা তত কি হবে? বাড়বে। কথা কি বুঝতে পারছি? কথাটা বুঝতে পারছি কিনা? তাহলে তোমাদের 9 10 এর জন্য এই দুইটা জিনিস জানলেই যথেষ্ট, যে কেন পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি। আরো 2-4টা কারণ আছে, যেমন কার্বন একটা বিশুদ্ধ সমযোজী যৌগ, এর সাথে অন্য কোনো কিরে তোমার হচ্ছে একযোজী মৌলগুলো যুক্ত হইতে পারে। ঠিক আছে, এরকম অনেক কারণ আছে, বাট তোমাদের জন্য এই দুইটাই যথেষ্ট। কি কি বললাম? 1 নাম্বার হচ্ছে ক্যাটিনেশন, আর নাম্বার হচ্ছে কি? তাহলে এখন আমরা যাই
তাহলে বুঝছো তো জৈব যৌগের সংখ্যা বেশি কেন? মেইনলি আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ক্যাটিনেশন ধর্মটা সবথেকে বেশি জানতে হবে, কারণ এটা আমার সব জায়গায় কাজে লাগবে। এইবার আসো আমরা জৈব যৌগ বা হাইড্রোকার্বনের প্রকারভেদ লেখো। হাইড্রোকার্বনের প্রকারভেদ, ঠিক আছে? হাইড্রোকার্বনের প্রকারভেদ। দেখো হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা প্রকার যদি আমি দেখি সেটার নাম হচ্ছে এলিফেটিক, আরেকটা প্রকার যদি আমি দেখি সেটার নাম হচ্ছে অ্যারোমেটিক। ঠিক আছে, আমরা কয়টা প্রকার করব? দুইটা প্রকার করব। লেখো, এক সাইডে লেখো এলিফেটিক, এলিফেটিক। আর এটা হচ্ছে আমাদের কি? অ্যারোমেটিক। একটা বললাম আমরা এলিফেটিক আর একটা বললাম কি? অ্যারোমেটিক, তাই না? একটা বললাম এলিফেটিক আর এটা হচ্ছে কি? অ্যারোমেটিক। মনে রাখবা এই যে শব্দগুলোর মধ্যে তার মিনিং লুকানো আছে। ফ্যাট মানে কি বলতো? চর্বি। ফ্যাট মানে কি? চর্বি। তা বলা আছে যে এই যে যৌগগুলো আছে, এই ধরনের যৌগগুলো প্রথম চর্বি থেকে তৈরি করা হয়েছে। প্রথম কোথায় থেকে? চর্বি থেকে। চর্বি হতে পাওয়া গেছে মানে কি আবিষ্কার হয়েছে। সংজ্ঞা কিন্তু এটা না যে চর্বি থেকে যেটা আবিষ্কার হয়েছে এটাকে এলিফেটিক বলে। মনে রাখবা এই সকল যৌগ প্রথম কোথা থেকে পাওয়া গেছে? চর্বি থেকে। এই জন্য তাদের নাম দেওয়া হয়েছে কি? এলিফেটিক। ঠিক আছে। আর অ্যারোমা শব্দটা হচ্ছে সুগন্ধ। অ্যারোমা শব্দটার অর্থ কি? সুগন্ধ। তার মানে এই ধরনের পদার্থগুলা সুগন্ধযুক্ত বলে এদের নাম দেওয়া হয়েছে কি? অ্যারোমেটিক। কথা কি বুঝতে পারছি আমি? যদিও পরবর্তী খালি সুগন্ধ না দুর্গন্ধযুক্ত পদার্থ তৈরি করা হয়েছে। এখন এগুলোর ডেফিনেশন একটু কি আলাদা। এখন দেখো এলিফেটিক আবার দুই প্রকার। এলিফেটিক আবার কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, একটা মনে রাখবা এলিফেটিকের যে প্রকারটা আছে, একটা হচ্ছে বলা হয় এটাকে মুক্ত শিকল। এইগুলা তুমি বুঝবা, মুক্ত শিকল। ঠিক আছে। আর এটা হচ্ছে কি? বদ্ধ শিকল। এটা হচ্ছে মুক্ত শিকল এলিফেটিক যৌগ, আর এটা হচ্ছে কি? বদ্ধ শিকল। মুক্ত শিকল কাকে বলতেছে আমরা এটাতে পরে আসতেছি। এক নাম্বার পয়েন্ট আছে মুক্ত শিকল। মুক্ত শিকল এলিফেটিক যৌগ। এলিফেটিক যৌগ। ঠিক আছে, মুক্ত শিকল এলিফেটিক যৌগ। আর মুক্ত শিকল এলিফেটিক যৌগ বলতে কি বুঝায়? মুক্ত মানে কি বলতো? খোলা বা ছাড়া। এখন ধরো তুমি স্কুলে অ্যাসেম্বলি যখন করো, ছোট থেকে হাইট অনুযায়ী পিছনের দিকে সাজায়, তাই না? এখন বলতো যে ফার্স্ট ব্যক্তি আছে ওই ব্যক্তির সাথে লাস্ট ব্যক্তির কি কোনো কানেকশন আছে? ঠিক এরকম যখন আমরা হাইড্রোকার্বন দেখলাম, এই হাইড্রোকার্বনগুলোতে কার্বন 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 এরকম ক্যাটিনেশন ধর্মের মাধ্যমে অনেকগুলো কার্বন আছে। যখন আমার প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের কোনো কানেকশন থাকবে না বা কোনো বন্ধন দ্বারা যুক্ত থাকবে না, তখন সেটাকে বলবো আমরা কি রে? মুক্ত শিকল। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার নাকি? কি বললাম সংজ্ঞাটা? যখন কোনো হাইড্রোকার্বনের প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের কোনো কি থাকে না, সংযোগ থাকে না, তখন তাকে আমরা বলবো কি? মুক্ত শিকল। কথা কি বুঝতে পারছি? তাহলে লেখো মুক্ত শিকল কি? যে সকল হাইড্রোকার্বনে যে সকল এলিফেটিক হাইড্রোকার্বনে, লেখো এলিফেটিক হাইড্রোকার্বনে প্রথম কার্বনের সাথে শেষ কার্বন কোনো কি থাকে না, বন্ধন বা সংযোগ থাকে না।
তোমাদের বইয়ে আরো সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, আমি জানি এটা বোঝানোর জন্য দিছি, ঠিক আছে। তোমাদের তোমাদের বইয়ের বই অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে দেখো বই অনুসারে যদি আমরা লিখি, বই তোমাদের 9-10 বই, যে সকল কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন কি থাকে, মুক্ত থাকে, তাকে আমরা কি বলবো রে, তাকে মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ বলে। কি বলে? এলিফ্যাটিক যৌগ বলে। তাহলে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি না, সি 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 সি, তাহলে দেখো সি 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 দিছি, প্রথম কার্বনের সাথে শেষ কার্বন কি অবস্থায় আছে, মুক্ত অবস্থায় আছে, তারা একজনের সাথে যুক্ত নয়, মানে এটাকে বলবো কি, মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ। এই মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ আবার দুই প্রকার। এটা আবার কয় প্রকার? প্রকারভেদ। এটা কয় প্রকার রে? দুই প্রকার। এটা হলো আমাদের সম্পৃক্ত, আর এটা হলো কি, অসম্পৃক্ত। সম্পৃক্ত আর এটা কি, অসম্পৃক্ত। সম্পৃক্ত কাকে বলবো আর কি রে অসম্পৃক্ত কাকে বলবো, একদম ইজি পিজি ঘিজি। তুমি আগে উদাহরণ বুঝো, তাহলে একদম তুমি জলবৎ তরল, মানে জলের মতো সোজা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের কার্বন পরমাণু, একটা কার্বন পরমাণু আরেকটা কার্বনের সাথে 3 প্রকারের বন্ধন তৈরি করতে পারে। কয় প্রকারের? এটা হলো কার্বন কার্বন এক বন্ধন, এটাকে বলা হয় কার্বন কার্বন দ্বিবন্ধন, আর এটাকে বলা হয় কার্বন কার্বন ত্রিবন্ধন। ঠিক আছে, 4 বন্ধন সে করতে পারবে না। কেন? এর একটা বন্ধন আছে মানে তার কয়টা হাত খালি আছে? 3টা। 3টা জায়গায় কি বসবে? হাইড্রোজেন। তার 2টা হাত যুক্ত আছে মানে কি খালি আছে কয়টা রে? 2টা। তাহলে 2টা হাতে 2টা করে হাইড্রোজেন বসবে। ত্রিবন্ধন মানে কি? এখানে একটা একটা করে হাইড্রোজেন বসতে পারে। আচ্ছা আমি 4 বন্ধন দিয়ে দেই, ঠিক আছে, এখানে হাইড্রোজেন বসার জায়গা আছে, তাহলে এটা হাইড্রোকার্বন হইল না, কার্বন বসার। তবে এটা যদি আমি লজিক্যাল কথা বললাম, এটা যদি আমি একদম প্রমাণ বলি, তাহলে এটার জন্য ইন্টারমিডিয়েটে সংকরায়ন নামে একটা টপিক আছে। তোমরা যদি ক্লাস 9-10 পড়ো, তোমাদের জন্য এটা অতটাই মানে তুমি এইভাবে বুঝে রাখো যে কার্বন নিজেদের মধ্যে 3 ধরনের বন্ধন তৈরি করতে পারে। এক, কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং কার্বন কার্বন কি রে? ত্রিবন্ধন। যখন এরকম কোন একটা চেইনের মধ্যে সম্পূর্ণ কার্বন কার্বন এক বন্ধন থাকবে, তখন সেই মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগগুলোকে বলবো আমরা সম্পৃক্ত। যদি আমার চেইনের মধ্যে, ধরো আমি এইটা যে বলছি এটা কি বলতো, এটা একটা সম্পৃক্ত। এখন ধরো আমি অসম্পৃক্ত কথা বললাম, যেখানে কার্বন কার্বন ন্যূনতম একটি কি থাকবে? দ্বিবন্ধন, অথবা কি থাকবে? ত্রিবন্ধন থাকবে। কি থাকবে? ত্রিবন্ধন। ন্যূনতম একটা, দ্বিবন্ধনও থাকতে পারে, ত্রিবন্ধনও থাকতে পারে। একই সাথে দ্বিবন্ধন ত্রিবন্ধন দুইটাই থাকতে পারে, একের বেশি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে। কথা কি বুঝতে পারছি আমি? তাহলে যদি আমি চেইনটা দেখি, চেইন দেখে শুধুমাত্র কি রে প্রত্যেকটা কার্বনের মধ্যে আমি একটা মাত্র বন্ধন পাবো, তখন তাকে বলবো আমি কি? সম্পৃক্ত এলিফ্যাটিক মুক্ত শিকল। ঠিক আছে, আবার যখন আমি কি করবো রে, কার্বন চেইনটা দেখবো, এই কার্বন চেইনের মধ্যে আমার একটা অথবা 2টা কি থাকে? দ্বিবন্ধন থাকে। আর বাকি হাতগুলো তুমি কি করবা? হাইড্রোজেন দ্বারা পূর্ণ। তাহলে এই কারণে কয়টা হাত পূর্ণ বলো তো? 2টা হাত। তাহলে বাকি আছে কয়টা? 2টা হাত খালি। এই কারণে কয়টা হাত পূর্ণ? 3টা। তাহলে বাকি আছে একটা হাত। এই কার্বনের 3টা হাত, বাকি আছে একটা হাত। এই কারণে 2টা হাত। বাকি হাতগুলো তো আমরা কি বসাবো? হাইড্রোজেন বসাবো। কথা কি বুঝতে পারছি? কথা বুঝতে পারছি কি না? তাহলে আমরা মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ কাকে বললাম? যে সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের কোনো সংযোগ থাকে না, অথবা তুমি তোমাদের বই অনুযায়ী যে সকল কার্বন শিকলের 2 প্রান্তের কার্বন মুক্ত অবস্থায় থাকে তাকে বলে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন কয় প্রকার?
দুই প্রকার, একটা সম্পৃক্ত আর একটা কি রে অসম্পৃক্ত। সম্পৃক্তটার নাম হচ্ছে কি বলছি, যদি কার্বন কার্বন এক বন্ধন থাকে তাহলে সম্পৃক্ত, আর যখন কার্বন কার্বন ন্যূনতম একটা দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন অথবা দুইটাই একসাথে আছে অথবা একাধিক দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে তখন তাকে বলবো আমরা কি রে অসম্পৃক্ত মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ। আন্ডারস্ট্যান্ড কি রে? এখন আসি আমরা বদ্ধ শিকল, কি আসবো বদ্ধ শিকল। তো দেখো বদ্ধ শিকল, বদ্ধ শিকল এলিফ্যাটিক যৌগ, এলিফ্যাটিক যৌগ। তাহলে বলো তো বদ্ধ শিকল কাকে বলবো? বদ্ধ মানে কি? এবার তোমাকে বলা হইলো যে তোমরা হাত ধরে সবাই গোল হয়ে দাঁড়াও, তখন তাহলে কি হবে বলো তো? বলো, আমি হাত ধরে 10 জন আমরা গোল হয়ে দাঁড়াইছি, তাহলে আমি প্রথম ব্যক্তি, 10তম ব্যক্তির হাত কি আমি এক হাত দিয়ে ধরবো না? তাহলে শেষ কার্বনের সাথে আমার প্রথম কার্বনের এটা কি থাকবে? সংযোগ থাকবে। তখন এটাকে বলতেছি আমরা কি, ধরো আমি এরকম করে দিলাম 1, ধরো আমি এখানে দিলাম 1 2 3 4, 4টা কার্বন দিছি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা কি 4। তুই উল্টা দিকে হিসাব করতে পারো। তাহলে এই প্রথম কার্বনের সাথে শেষ কার্বনের মধ্যে আমি একটা কি দিলাম? বন্ধন দিয়ে দিলাম। তাহলে এটাকে বলবো আমরা কি বদ্ধ শিকল। কথা কি বুঝতে পারছি? বলো না কথা? তাহলে বুঝছো তো? আর আমরা কি বললাম? বদ্ধ শিকল এলিফ্যাটিক যৌগ কাকে বলতেছি? যে সকল হাইড্রো কার্বন শিকলে প্রথম কার্বনের সাথে শেষ কার্বন কি থাকে? যুক্ত থাকে। কি থাকে? যুক্ত থাকে। তাদেরকে আমরা কি বলতেছি? বদ্ধ শিকল এলিফ্যাটিক যৌগ। কথা কি বুঝতে পারছি? তাহলে বলো তো, আমি যদি এখানে বলি প্রতিটা কার্বনের কয়টা হাত পূর্ণ? বোর্ডের দিকে দেখাও, কয়টা হাত পূর্ণ? 2টা। তাহলে কয়টা হাত খালি আছে? 2টা। প্রত্যেকটাতে কয়টা হাত খালি আছে? 2টা। আর এই 2টা হাতে কে বসবে? হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এটার পরিবর্তে আমি এইভাবে লিখতে পারি না? এটার পরিবর্তে আমরা কি লিখবো? CH2 বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH2, আর এদের মধ্যে কি আছে? বন্ড আছে। এটার নাম কি? সাইক্লোবিউটেন। কেন এটার নাম সাইক্লোবিউটেন হচ্ছে? যখন আমরা নামকরণ করব তখন আমরা এগুলা বিস্তারিত জানতে পারবো। কথা কি বুঝতে পারছি আমি? বলো না কথা? এটাও কয় প্রকার হইতে পারে? এটাও কয় প্রকার হইতে পারে বলো? 2 প্রকার। কয় প্রকার হইতে পারে? 2 প্রকার। কেমনে? যখন এই কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন থাকবে তখন সম্পৃক্ত, যখন দ্বিবন্ধন অথবা কি রে ত্রিবন্ধন থাকবে তখন তাকে বলবো কি রে অসম্পৃক্ত। তাহলে লেখো প্রকারভেদ। বদ্ধ শিকল কয় প্রকার? প্রকারভেদ। এটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি রে সম্পৃক্ত, আর এটা হচ্ছে কি অসম্পৃক্ত। এই কালারটা কি দেখা যায়? মোবাইলে দেখো তো দেখা যায় কিনা? যায়। তাহলে সম্পৃক্ত, এটা হচ্ছে কি অসম্পৃক্ত। সেম, যখন আমাদের কার্বন কার্বন কি থাকবে? বদ্ধ শিকল চেইনে কার্বন কার্বন এক বন্ধন থাকবে তখন তাকে আমরা কি বলবো? এটা হচ্ছে কি রে সম্পৃক্ত। এখন যদি আমার কার্বন কার্বন দ্বিবন্ধন বা কি থাকে ত্রিবন্ধন থাকে তাকে আমরা কি বলবো? তাহলে দেখো একটা উদাহরণ দেই। তাহলে আমি 3 কার্বন দিয়ে দিলাম, 1 2 3। মাথায় রাখবা বদ্ধ শিকল এলিফ্যাটিক যৌগ হইতে হলে সর্বনিম্ন 3 এর কম কার্বন দিয়ে তুমি বদ্ধ শিকল বানাইতে, 2টা দিয়ে কোনোদিন তুমি বদ্ধ শিকল বানাইতে পারবা না। এই ক্ষেত্রে দেখো না, তোমার আমি প্রমাণ দিচ্ছি। এখানে যদি আমি ত্রিবন্ধন দেই, এই 2 কার্বনে নাই কিন্তু এই কার্বনে তো আবার ঠিকই আছে। বুঝো নাই? এখানে আমি একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, বুঝছো তো? এই 2 কার্বনে নাই কিন্তু এইখানে তো আমার ঠিকই আছে। বুঝছো কি না? তাহলে আমি 4 কার্বন বিশিষ্ট নিলাম,
একটা জায়গায় আমি দ্বিবন্ধন দিলাম, তাহলে এই কার্বনে কয়টা হাত পূর্ণ? 3টা। তাহলে এখানে থাকলো কি একটা। এই কার্বনে কয়টা হাত পূর্ণ? 3টা, এখানে থাকলো একটা। এই কারণে 2টা হাত পূর্ণ, থাকলো কয়টা? 2টা। এখানে কয়টা থাকবে? 2টা। ঠিক আছে, এরকম করে আমাদের বদ্ধ শিকলগুলা হয়। কথাটা বুঝতে পারছি? এখন আমাদের একটা জিনিস আমরা ছাড়ে আসছি এই জায়গায়, দেখো বুঝছো তো, মুক্ত শিকল কয় প্রকার? তাহলে 2 প্রকার, তাই না রে? মুক্ত শিকল কয় প্রকার? 2 প্রকার, সম্পৃক্ত আর এটা কি অসম্পৃক্ত। আবার বদ্ধ শিকলটা কয় প্রকার? এটাও 2 প্রকার, কি কি? সম্পৃক্ত আর এটা কি? অসম্পৃক্ত। আন্ডারস্ট্যান্ড? বলো, ঠিক আছে? বুঝো নাই? কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা চলে যাচ্ছি অ্যারোমেটিক যৌগ। তা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যে জিনিসটা আছে এইটা আমরা সবার শেষে অ্যারোমেটিক যৌগ নিয়ে একটা আলাদা কি থাকবে? ক্লাস থাকবে। এটা তাহলে আমাদের এখন স্কিপ। এখন আমাদের যেটা জানতে হবে, জৈব যৌগ পড়তে গেলে যেটা মাস্ট বি নিডেড, 2টা শব্দ, একটা হচ্ছে কার্যকরী মূলক আর একটা সমগোত্রীয় শ্রেণী। এই 2টা জিনিস বোঝা খুবই জরুরি এবং মুখস্থ করতে হবে মাস্ট। ঠিক আছে, ও যে একটা প্রশ্ন করছিল ওই প্রশ্নের উত্তরটা আমরা কি এই জায়গায় পাবো। তাহলে প্রথমে একটা শব্দ লেখো, নাম তার কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি বলবো আমরা? কার্যকরী মূলক। হুশ। এখন কার্যকরী মূলক কাকে বলে? তোমরা পড়ছো যৌগ মূলক, মূলক মূলক মানে পরমাণু গুচ্ছ। ঠিক আছে, পরমাণু গুচ্ছ। মূলক মানে এখানে একাধিক পরমাণু একসাথে আছে। তাহলে কার্যকরী মূলক কাকে বলে? মাথায় রাখবা, যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছ কোন একটা যৌগে উপস্থিত থেকে তার সমস্ত ভৌত এবং রাসায়নিক ধর্মকে কি করে? নিয়ন্ত্রণ করে। কারণ আমার শরীর, আমি কালা, আমার হচ্ছে চুল হচ্ছে খাড়া খাড়া, আমার হচ্ছে কি নাক উঁচা বুঝা, এরকম আছে না? আমার এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে জিন। তাহলে আমার কার্যকরী একক কে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের কার্যকরী একক কে? জিন। ঠিক এরকম কোন একটা যৌগে যখন একটা মূলক উপস্থিত থেকে তার সমস্ত বৈশিষ্ট্যগুলোকে কি করবে? নিয়ন্ত্রণ করবে, ওই মূলকটাকে বলা হয় কি? কার্যকরী মূলক। তাহলে লেখো, যে সকল যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক কোন যৌগে উপস্থিত থেকে, কোন যৌগে উপস্থিত থেকে ওই যৌগের সমস্ত ভৌত ও রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। রাসায়নিক ধর্মকে কি করে? নিয়ন্ত্রণ করে। তাকে কি বলা হয়? তাকে কার্যকরী মূলক বলে। যে সকল পরমাণু গুচ্ছ বা মূলক কোন একটা যৌগে উপস্থিত থেকে ওই যৌগের সমস্ত ভৌত এবং কি রাসায়নিক ধর্মকে কি করে? নিয়ন্ত্রণ করে। যেমন একটা উদাহরণ দিলাম, ও বেটা যেটা বলছে, এই যে OH, এটা একটা কি রে? মূলক। পড়ছো না? যৌগমূলক। এ যখন কোনো জায়গায় উপস্থিত থাকবে তারা সবাই কি হয়ে যায়? অ্যালকোহল। অর্থাৎ একটা অ্যালকোহলের যেই ধর্ম আছে, এই OH যদি কোনো একটা যৌগের সাথে থাকে, ধরো আমি ইভাই লিখলাম CH3, আর আমি ইভাইতে লিখি C, ধরো আমি একটা সিতে কি দিলাম? OH, আর বাকি হাতগুলোতে কি দিলাম? H। তাহলে বলো তো এটার পরিবর্তে আমরা লিখি CH3 CHOH CH3, এরকম করে লেখা যায় না? এখানে কি উপস্থিত আছে? OH উপস্থিত আছে। তার মানে তার ধর্মটা কার মতো হবে?
অ্যালকোহল। পৃথিবীতে অ্যালকোহলের যে যে ধর্মগুলো আছে, ঘুম আনে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারপর হচ্ছে কি এরকম আছে না, বেশি খাইলে এডিকশন বাড়ে যায়, অ্যালকোহল এডিকশন, যেটা আমরা মাতলামি বলি, ঠিক আছে কিনা? তো এই ধর্মগুলোকে আমরা কি বলতেছি, মানে এই ধর্মগুলো কার জন্য হয়েছে? ওএইচ এর জন্য। তাহলে ওএইচ হলো আমার এখানকার কি কার্যকরী মূলক। আবার ধরো এরকম আছে COOH, এটাকে বলা হয় কি রে, অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তার মানে এই মূলকটা যেখানে উপস্থিত থাকবে কার্বনের সাথে, তারা কি হয়ে যাবে, সবাই অ্যাসিড হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি? তো এরকম যে যখন মূলক বা পরমাণু গুচ্ছ কোন একটা যৌগে উপস্থিত থাকে, তার সমস্ত ধর্মকে কি করবে, নিয়ন্ত্রণ করবে, ভৌত এবং রাসায়নিক। তখন ওই মূলকটাকে বলবো আমরা কি, কার্যকরী মূলক। এখন আমরা আরেকটা শব্দের কথা বলছিলাম, মনে পড়তেছে কি শব্দটা? বলো তো কি বলছি? সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী মানে কি বলতো? সম মানে কি সেম, গোত্র মানে কি বংশ, শ্রেণী তো বুঝোই। তাহলে মনে করে আমরা যেমন বলি না, তোমরা সবাই এক গোয়ালের গরু, পড়ালেখা কেউ করো না। এক গোয়ালের গরু বলতে কি বোঝায়? তোমাদের সবার কি সেম বৈশিষ্ট্য, কেউ পড়ালেখা করো না, ঠিক আছে? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে এরকম, যখন আমি যৌগ আলাদা আলাদা কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে একটা কি পাওয়া যায়, মিল পাওয়া যায়। বুঝো না আমার কথা? তারা যৌগ আলাদা কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে কি হবে, মিল। কারণ এটা মিল পাওয়া গেছে কেন? তাদের সবার মধ্যে একই ধরনের কার্যকরী মূলক আছে। ধরো আমি উদাহরণ দিলাম, CH3OH, CH3CH2OH, CH3CH2CH2OH, CH3CH2CH2CH2OH। কটা জিনিস আছে? 4টা। নাম যদি বলি, এটার নাম মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। 4টা ভিন্ন ভিন্ন যৌগ, কিন্তু তাদের সবার ভিতরে একটা জিনিস আছে, কমন জিনিস আছে। বলো তো কোন কমন জিনিস? সব জায়গায় কমন আছে OH। সবার ভিতরে OH যেহেতু আছে, তারা সবাই অ্যালকোহল এবং তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের কিছুটা হলেও কি আছে, মিল। কিছুটা পার্থক্য তো অবশ্যই থাকবে আণবিক ভরের জন্য, কিন্তু মিল অবশ্যই বেশি আছে। তা যখন তাদের ধর্মের মধ্যে একটা মিল পাবো, কারণ ওই গোষ্ঠীর যতগুলো যৌগ আছে তাদেরকে সবাইকে একসাথে বলা হয় কি, সমগোত্রীয় শ্রেণী। আন্ডারস্ট্যান্ড? তাহলে লেখো, সমগোত্রীয় শ্রেণী একই কার্যকরী মূলক বিশিষ্ট যে সকল যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মের কি পাওয়া যায়, মিল পাওয়া যায়, তাদেরকে কি বলা হয়, একই কার্যকরী মূলক যুক্ত যে সকল যৌগে ভৌত এবং কি রে, ভৌত ও রাসায়নিক ধর্মের কি পাওয়া যাবে, মিল পাওয়া যায়, তাদের কি বলা হয়, সমগোত্রীয় শ্রেণী বলে। একই কার্যকরী মূলক যুক্ত যে সকল যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মের কি পাওয়া যায়, মিল পাওয়া যায়, তাদেরকে একত্রে কি বলা হয়, সমগোত্রীয় শ্রেণী বলে। আন্ডারস্ট্যান্ড? তুমি এটা কি বানাবা, বক্স বানাবা। তোমরা এই পেজটাকে এরকম করে নিবা, বুঝছো কি না? তাহলে দেখো, আমি জয়টা পয়েন্ট টান দিব, তোমরা তয়টা টান দিবা। তারপরে এখানে দিলাম আমরা সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক, গাঠনিক সংকেত, সাধারণ সংকেত। এই কয়টা ঘরে করবা, 5টা। 1 নাম্বার দেখো, এখানে পয়েন্টে লিখবা কার্যকরী মূলক, সরি সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী। তারপর লিখবা কার্যকরী মূলক, কার্যকরী মূলক। তাহলে কার্যকরী মূলকের গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত। তারপর লিখবা সাধারণ সংকেত, সাধারণ সংকেত। লিখবা নামের শেষে সাফিক্স, নামের শেষে সাফিক্স, ঠিক আছে?
এখন এখানে বুঝো, আমি 5টা পয়েন্ট দিছি, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক, গাঠনিক সংকেত, সাধারণ সংকেত এবং কি নামের শেষে সাফিক্স। নামের শেষে সাফিক্স কেন বলবো? দেখো আমরা যখন অ্যালকেন নাম করি তখন তাদের নামের শেষে এন যোগ করতে হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। যখন অ্যালকিন বলবো তখন তাদের নামের শেষে কি করতে হয়? ইন যোগ করতে হয়। মিথিন তো হয় না, ইথিন, প্রোপিন, বিউটিন, এরকম করে নামকরণ করতে হয়। তো যেন আমরা এইভাবে একটা পয়েন্ট লিখবো নামের শেষে সাফিক্স। তাহলে প্রথমে লেখো অ্যালকেন, কি লিখবো আমরা? অ্যালকেন। এটা একটা তা হয়ে বে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের কি আসবে? এল। তাহলে বলো তো তুমি কেমনে চিনবা একটা যৌগ দেখে যে এটা অ্যালকেন? মনে রাখবা এখানে অবশ্যই কার্বন কার্বন কি থাকবে? এক বন্ধন থাকবে। যদি এটা কোনো চেইনে তুমি কার্বন কার্বন এক বন্ধন ছাড়া অন্য কিচ্ছু দেখো নাই, তাহলে তারা সবাই কি? অ্যালকেন। গাঠনিক সংকেত কি হবে বলো তো? একটা কার্বন আরেকটা কার্বনের সাথে 2 হাত দ্বারা, এই একটা বন্ধন দ্বারা যুক্ত, বাকি কয়টা হাত খালি? 3টা হাত খালি। কয়টা হাত খালি? 3টা হাত খালি। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? বলো না কথা। এখন সাধারণ সংকেতটা আছে এরকম CnH2n+2। কেন বলো তো? এটা দ্বারা বুঝেছি যে একটা যদি কার্বন থাকে তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? বলো না কথা। একটা যদি কার্বন থাকে তাহলে হাইড্রোজেন কয়টা? তাহলে এটা সূত্র কি? CnH2n। তাহলে দেখো যদি কার্বন 2 হয় তাহলে হাইড্রোজেন কত হবে বলো তো? 2 দুগুণে 4 আর 2 যোগ করলে কত হবে? 6। তাহলে দেখো তো কার্বন আছে 2টা, তাহলে দেখো হাইড্রোজেন কয়টা হবে? 1 2 3 4 5 6। কথা ক্লিয়ার? যেন আমরা সাধারণ সংকেতটা কি লিখবো? CnH2n+2। আর নামের শেষে সাফিক্স হিসেবে আমরা কি যোগ করব? n। কি যোগ করব? n। এবার লেখো তুমি অ্যালকিন, তাকে আমরা এটাকে ভরাই ফেলি। এবার আমরা কি লিখবো? অ্যালকিন। 2 নম্বরের পয়েন্ট আছে অ্যালকিন। তাহলে বলো অ্যালকিন কাকে বলতেছি? যে সকল কার্বন হাইড্রোকার্বনে কার্বন কার্বন আমরা কি পাবো? দ্বিবন্ধন পাবো, তাকে বলবো কি রে? অ্যালকিন। যেখানে দ্বিবন্ধন দেখবা, দ্বিবন্ধন ছাড়া অন্য কিছু, ওই যে কার্বন হাইড্রোজেন তো থাকবেই, তখন তাকে আমরা কি বলবো? অ্যালকিন। তাহলে এখানে বলো তো একটা কার্বনের সাথে 2টা হাত দ্বারা যুক্ত, তাহলে বাকি কয়টা হাত খালি? আর এটা সাধারণ সংকেত কি হবে বলো তো? CnH2n। কার্বন হচ্ছে 2টা, হাইড্রোজেন থাকবে 2, 2 কত রে? 4। ওই জন্য সংকেত কি? সাধারণ সংকেত CnH2n। কথা ক্লিয়ার? তাহলে এদের নামের শেষে আমরা কি যোগ করব? ওই যে অ্যালকিন আছে না, জন্য ইন। ঠিক আছে, এবার 3 নাম্বার পয়েন্টে যাও। লেখা হচ্ছে অ্যালকাইন। কি? অ্যালকাইন। তুমি একটা চেইন দেখে কেমনে চিনবা সে অ্যালকাইন? কার্বন কার্বন এখানে কি থাকবে? ত্রিবন্ধন। তাহলে এখানে আমরা কি পাবো বলতো? কার্বন কার্বন ত্রিবন্ধন, একটা করে হাত কি পাবো? খালি। তাহলে বলতো এটা সাধারণ সংকেত কি হবে? CnH2n-2 -2, কারণ একটা হাত কমে গেছে, এইদিকে একটা হাত কমেছে, এদিকে একটা হাত কমে গেছে। CnH2n, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ করলে হতো 2, তাহলে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে কি আরেকটা হাইড্রোজেন। তাহলে এখানে আমরা কি যোগ করব? আইন। কি যোগ করব রে? আইন। ওকে, এরপরের জিনিসটা দেখো। আচ্ছা, মিটাই ফেলি। এরপরের পয়েন্টটা লেখো অ্যালকোহল। কি রে? এরপরেরটা লিখবা অ্যালকোহল। অ্যালকোহল কেমনে চিনবা অ্যালকোহল? যদি এখানে কি থাকে? OH গ্রুপ থাকে। তাহলে এখানে বলো এটার গঠনগত বলো, অক্সিজেনের কয়টা হাত? 2টা হাত। একটা হাতে হাইড্রোজেন যুক্ত, আর একটা হাত তার কি আছে? খালি। এই খালি হাতে সে অন্য আরেকজনের সাথে যুক্ত হবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে সাধারণ সংকেত কি? CnH2n+1 OH। তার মানে কি দাঁড়ালে বলো তো? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরাইয়া সেই জায়গায় কি বসবে? তাহলে আমি অ্যালকেন দেখাচ্ছি তোমাকে। H H H H H H, তাই না? আমরা কি বললাম? একটা হাইড্রোজেনকে সরাইলাম। তাহলে বলো তো CnH2n+2 ছিল, তাহলে একটা হাইড্রোজেন সরাইলে কি হবে? CnH2n+1। আর ওই খালি হাতে আমরা কাকে বসাইছি? OH। তাহলে এই জন্য লিখছি আমরা কি? OH। তাহলে
বুঝছো তো? অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CnH2n+1, তারপরে কি দিব? ওইস। বুঝাইতে পারি নাই মনে হয়, কি বুঝাইতে আরেকবার দেবো। অ্যালকেন যেটা ছিল, অ্যালকেনকে আমরা লিখছি, জাস্ট অ্যালকেনের একটা হাইড্রোজেনকে সরাইছি, ওই জন্য CnH2n থেকে CnH2n+2 এর জায়গায় আছে CnH2n+1, যে জায়গা থেকে হাইড্রোজেন সরেছে এখানে আমরা কাকে বসাইছি? ওইস। ক্লিয়ার? তাহলে এখন আমরা এখানে নামের শেষে কি যোগ করবো বলো তো? অল, অ্যালকোহল, অল অথবা নল, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এরকম। ঠিক আছে, বলো না কথা? এইবারে 4 নাম্বার গেল, 5 নাম্বার পয়েন্টটা লেখো। অ্যালডিহাইড, কি লিখবা? অ্যালডিহাইড। অ্যালডিহাইড কেমনে চিনবা অ্যালডিহাইড? যদি কোনো জায়গায় CHO মূলকটা থাকে, কি থাকে? CHO মূলকটা থাকে, CHO, এটা গাঠনিক সংকেতটা দেখো। কার্বনের কয়টা হাত বাসা? 60টা। তার মধ্যে 2টা হাতে আছে অক্সিজেন, একটা হাতে আছে হাইড্রোজেন, আর একটা হাতে আছে কি? খালি। কথাটা কি বুঝতে পারছি? বুঝতে পারি নাই? এই খালি হাতটা দিয়ে এসে ওই আগের মতোই এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাইয়া সেই জায়গায় কি হবে? যুক্ত হবে। তাহলে CnH2n+1 CHO। এইটার বেলা আমরা নামকরণের সময় কি যোগ করি? নেল। যে যখন এক কার্বন হিসেবে বলে মিথানেল, ইথানেল, প্রোপানেল, বিউটানেল। কথা কি বুঝতে পারছি? লাস্ট তোমাদের বইয়ের সেটা হচ্ছে আমাদের অ্যাসিড, এটা বলে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কি লিখবো? কার্বক্সিলিক অ্যাসিড, যার সাধারণ কি কার্যকরী মূলক কেমনে চিনবো? COOH যদি কোথাও থাকে তাহলে এটা কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। কারণ কার্বক্সিলিক অ্যাসিডের গঠনটা দেখো, এ বোঝা যাচ্ছে না, এটা দেখো COO, এইদিকে আছে OH, বুঝতে পারি নাই? আর এটা কি আছে? খালি। সাধারণ সংকেত কি? ওই খালি হাত দিয়ে ওইখানে বসবে, CnH2n+1 COOH। আর এই সময় আমরা নামকরণের সময় কি যোগ করব? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। কথা কি বুঝতে পারছি? আমরা কি যোগ করব? ওইক অ্যাসিড। আরো যখন বড় ক্লাসে উঠবা আরো 12-13টা আছে, কিন্তু আমাদের 9-10 এর জন্য এই 5টাই কি যথেষ্ট। কথা কি বুঝতে পারছি? তোমার এই ছকটা মুখস্থ করে একদম ফরজ, যেটাকে বলে কি বলে, না করলেই না পাপ হবে, না করলে কি হবে? পাপ হবে। তার মানে তুমি এই ছকটা একদম কি করবা? ঠাড়া মুখস্থ করবা। TTM মানে কি রে? টন টনা মুখস্থ। কি করবা? আর 2টা জিনিস দিব এখন, 2টা জিনিস করলে আমাদের নামকরণ করার জন্য বেসিক জিনিসটা কি হবে? শেষ। আর নামকরণ আমরা নেক্সট ক্লাসে করবো। 2টা জিনিসের মধ্যে একটা হচ্ছে লেখো হিসাব। আমরা যেমন 1 2 3 4 5 6 এভাবে হিসাব করি না? যারা ইংলিশ তারা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে হিসাব করে কিনা? এখন আমরা যখন কেমিস্ট্রিতে হিসাব করতে যাবো তখন কিন্তু এই বাংলা আর ইংলিশ করা হয় না, তখন কি গ্রিক শব্দতে করা হয়। ঠিক আছে? তখন এখানে যদি কার্বন সংখ্যা 1 থাকে, এখানে আমরা কি নিব? কার্বন সংখ্যা। কি নিব? সাইটোকপ কার্বন সংখ্যা। এর উপর ভিত্তি করে আমরা কি করি? হিসাব করি। যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে আমরা ওটাকে বলি মিথ। বুঝতে পারছি? কার্বন সংখ্যা যদি 2 হয় তাকে বলা হয় কি রে? ইথ। কার্বন সংখ্যা 3 হলে কি রে? প্রোপ। কার্বন সংখ্যা 4 হলে কি রে? বিউট। কার্বন সংখ্যা 5 হলে প্যান্ট, শার্ট না আবার। কার্বন সংখ্যা 6 হলে কি হবে? হেক্স। কার্বন সংখ্যা 7 হলে কি হবে? হেপ্ট। কার্বন সংখ্যা 8 হলে কি হবে? অক্ট। কার্বন সংখ্যা 9 হলে কি হবে? নন। আর কার্বন সংখ্যা 10 হলে কি হবে রে? ডেক। তারপরে উনডেক, ডোডেক। কিন্তু তোমাদের জন্য 10 পর্যন্ত হিসাব করলেই কি যথেষ্ট। তাহলে কার্বন সংখ্যার তুমি একটা চেইন দেখবা,
চেইনটাতে হিসাব করে কয়টা কার্বন আছে সেই অনুযায়ী আমরা নাম নাম কি করি হিসাব করি। একটা কার্বন থাকলে মিথ, 2 থাকলে ইথ, 3 থাকলে প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক, 9 থাকলে কি নন, আর 10 থাকলে কি ডেক। এতটুকুই যথেষ্ট, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা বলছি তুমি যখন হিসাব করবা, হিসাব করার সময় এখানে কি থাকবে, কার্বনের একটা চেইন থাকবে। এখন তুমি বলো এটা কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, তাহলে এটা কি যে বিউট। এখন যদি এটা অ্যালকেন হয় তার সাথে তুমি কি যোগ করবা, এন, তাহলে নাম হবে তার কি বিউটেন। এটা যদি অ্যালকেন নাই অ্যালকিন হইতো তাহলে নাম কি হইতো বিউটিন। এটা যদি অ্যালকিন নাই অ্যালকোহল হইতো তাহলে কি বিউটা অল, অথবা নল যোগ করতাম তাহলে বিউটানল। যদি এটা এসিড কি হলো অ্যাসিড হইতো তাহলে নাম হইতো বিউটানোইক অ্যাসিড। তোমাকে এগুলা কি জন্য লেখা দেখা দেওয়া হয়েছে, এখন ধরো তুমি হিসাব করো। অ্যালকেন যদি 1 কার্বন বিশিষ্ট হয় মিথেন, 2 কার্বন বিশিষ্ট হলো কি ইথেন, 3 কার্বন বিশিষ্ট হলো প্রোপেন, 4 কার্বন বিশিষ্ট বিউটেন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডোকেন, 1 থেকে 10 পর্যন্ত হিসাব করে ফেলবা। এখন ধরো 2, এখানে অ্যালকিন 1 কার্বন বিশিষ্ট হয় না কেন, আর এখানে কার্বন কার্বন কি থাকতে হবে, মাস্ট দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে অবশ্যই দ্বিবন্ধন থাকতে হলে অবশ্যই কয়টা কার্বন লাগবে, 2টা। তাহলে এখানে শুরু হবে ইথিন থেকে, তাহলে নাম করবো ইন। তাহলে দেখো ইথিন, 3 কার্বন বিশিষ্ট প্রোপিন, 4 কার্বন বিশিষ্ট বিউটিন, 5 কার্বন বিশিষ্ট পেন্টিন, 6 কার্বন বিশিষ্ট হেক্সিন, 7 কার্বন বিশিষ্ট হেপটিন, 8 কার্বন বিশিষ্ট অক্টেন, ননিন, ডেকিন। বুঝতে পারছি। যদি এটা আইন হইতো মানে কি 3 বন্ধন থাকতো তাহলে কি বলতা, ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। যদি এটা আমার অ্যালকোহল হইতো তাহলে কি মিথানল, কি যোগ করতাম আমরা, নল। তাহলে দেখো মিথ যোগ নল, মিথনল না বলে উচ্চারণের সুবিধার্থে আমরা কি বলি রে, মিথানল। কারণ তোমরা জানো সন্ধি বিচ্ছেদে অ এর সাথে অ যোগ করলে কি হয়, আ হয়ে যায়। তাহলে এইভাবে মনে রাখবা, মিথের সাথে নল যোগ করছে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপটানল, অক্টানল, নোনানল, ডেকানল। এখন ধরো যদি অ্যালডিহাইড থাকতো তাহলে কি হইতো, নেল যোগ করতাম, কি যোগ করতাম, নেল। তাহলে 1 কার্বন বিশিষ্ট হলো কি মিথানেল, 2 কার্বন বিশিষ্ট হলো ইথানেল, 3 কার্বন বিশিষ্ট কি প্রোপানেল, বিউটানেল, পেন্টানেল, হেক্সানেল, হেপ্টানেল, অক্টানেল, ননানেল, ডেকানেল। এখন ধরো তুমি এটা যদি অ্যাসিড হইতো তাহলে তুমি কি বলতা, ওইক অ্যাসিড বলতা, কি বলতা, ওইক অ্যাসিড। তাহলে তার নাম হইতো কি মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড। এগুলো সবগুলাই আমাদের পরবর্তীতে আবার ডিটেলস পুরো। জাস্ট আমি তোমাকে বলছি এইটা হচ্ছে তোমার একটা কি বেসিক জিনিস, এক ছক পড়লে দুনিয়ার সব পড়া কি শেষ। কথা ক্লিয়ার। লাস্ট একটা জিনিস লিখে দেই, এরপরে তোমাদের সময় দিব, তোমরা নিজেরা লিখে নিও, ঠিক আছে। এখন যে জিনিসটা লিখতেছে সেটা হচ্ছে লেখো প্রতিস্থাপীয়মূলক। টপিকটার নাম হচ্ছে কি প্রতিস্থাপীয়মূলক, প্রতিস্থাপীয়মূলক। কি বললাম আমি, প্রতিস্থাপীয়মূলক। প্রতিস্থাপীয়মূলক জিনিসটা কি, প্রতিস্থাপন পড়ছো না, যে একজনকে সরাইয়া তার জায়গায় যদি আরেকজন বসে তখন তাকে কি বলবো। তাহলে ধরো আমি এখানে হাইড্রোকার্বন আছে, এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় কি থাকে, নর্মালি হাইড্রোজেন থাকে। আর আমি এখানে কি করলাম, হাইড্রোজেনের যেহেতু যোজনী এক, এই এক যদি কোনো একটা পরমাণু এখানে দিলাম, ক্লোরিন দিলাম, ধরো কি দিলাম, ক্লোরিন দিছি, তাহলে ক্লোরিন কি হাইড্রোজেনকে সরাই ওই জায়গায় বসলো না, তাই একে বলবো কি প্রতিস্থাপীয়মূলক। এখানে কিছু প্রতিস্থাপীয়মূলক থাকে এবং তাদের পরিবর্তিত নাম আছে। লেখো প্রতিস্থাপীয়মূলক, আর এই দিয়ে লিখবা আছে তুমি কি পরিবর্তিত নাম, পরিবর্তিত নাম, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে যদি আমাদের ফ্লোরিন থাকে তার নাম হয়ে যাবে, ফ্লোরিন হবে না, তার নাম হবে ফ্লোরো। তার নাম কি হবে রে, ফ্লোরো। আবার ক্লোরো বইল না, ফ্লোরো। যদি আমার ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয় তার নাম হবে ক্লোরো। যদি আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হয় তার নাম হবে আয়োডো। যদি আমার NO2 দ্বারা প্রতিস্থাপিত হয় তার নাম হবে নাইট্রো। যদি আমার NH2 দ্বারা প্রতিস্থাপিত হয় তার নাম হবে অ্যামিনো। যদি CH3 দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে তার নাম হচ্ছে মিথাইল। এই কয়েকটা জিনিস মুখস্থ করলেই যথেষ্ট। প্রতিস্থাপীমূলক এইগুলাই, ফ্লোরিনতে ফ্লোরো, ক্লোরিনতে ক্লোরো, আয়োডিনতে আয়োডন, NO2 তে হচ্ছে নাইট্রো, NH2 তে হচ্ছে আমাদেরকে অ্যামিনো, আর CH3 দ্বারা প্রতিস্থাপিত হলে তার নাম কি হবে, মিথাইল।
এখন শুনো, আমি ক্লাসটা শেষ করে দেই। প্রথমে বলি, ভাবে লিখতে দিব না। তাহলে এখন শুনো, এখন যে জিনিসটা বলতেছি যে আমি এখানে প্রথম থেকে যা যা পড়াইছি এটার মধ্যে তুমি তো এগুলা পড়বা বই থেকে রিডিং, ঠিক আছে? কিছু বইয়ের ভিতরে পাবা, কিছু কি আছে বইয়ের বাইরে আছে। যেগুলা বইয়ের বাইরে আছে তুমি বোর্ড দেখে সুন্দর মতো করে কি নোট করে ফেলবা। জৈব যৌগের নোট না করলে তুমি জীবনে কিচ্ছু পারবা না, বই পড়ে কিচ্ছু নাই, বইয়ের মধ্যে কিচ্ছু নাই, ঠিক আছে? তোমাকে প্রত্যেকটা জিনিস কি করতে হবে, নোট করতে হবে। এখন এখানে যে নোটগুলো আছে আমি যেগুলো এক্সট্রা লিখছি এগুলো নোট করে ফেলবা। প্লাস এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে ছকটা দিছি না, এই ছকটা তোমাদের সবাইকে কি রাখতে হবে, কেন? আমাকে তো জৈব যৌগটাকে চিনতে হবে, চিনার জন্য এইটা আর হচ্ছে এই যে আমাদের নাম হিসাব, কার্বন সংখ্যার হিসাব আর প্রতিস্থাপনমূলক, এই কয়েকটা জিনিস মুখস্থ লাগবে কিসের জন্য, নেক্সট ক্লাসের নামকরণের জন্য। তাই আমরা নেক্সট ক্লাসে অবশ্যই কি বলবো, জৈব যৌগের নামকরণ। তবে সেটা অবশ্যই বই অনুযায়ী না, তোমাদের বইয়ে একটু সা আলোচনা, আমরা এত সা আলোচনা করবো, কথাটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমি ক্লাস শেষ করলাম।